নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর খুব বেশি আমার কাছে একটা মেসেজ আসছিল যে যদি বিগিনার হই আমি, তাহলে আমি কিভাবে শুরু করব, কিভাবে আমার স্ট্র্যাটেজি হওয়া উচিত এবং আমি কোনগুলো বইগুলো পড়ব এবং মেন্সের জন্য প্লাস প্রিলিমসের জন্য আমরা কীভাবে এগোবো। তো সেটা নিয়ে আজকের কোশ্চেন আমরা রোববারের স্পেশাল ভিডিও দিই। তো রোববারের স্পেশাল ভিডিওতে আজ আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং এই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার স্টেপগুলোকে 3টে স্টেপ এবং আরেকটি স্টেপে ভাগ করেছি। আমি 3টি স্টেপ এবং আরেকটি স্টেপ বললাম কারণ দুটো ভাগে ভাগ করেছি, যার মধ্যে একটা বেসিক এবং একটা অ্যাডভান্স। তো প্রথম 3টি স্টেপ হবে বেসিক লেভেলের জন্য এবং তারপরে কীভাবে অ্যাডভান্সে যাব সেটার জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি যদি বিগিনার হন, আপনি যদি কখনো না পড়ে থাকেন, আপনি যদি কখনো পড়েছেন কিন্তু সেইভাবে অ্যানালিসিস করেননি, বা সবে শুরু করেছেন বুঝতে পারছেন না কীভাবে এগিয়ে যাবেন, বা আপনি পড়ছেন কিন্তু আপনার ঠিক ভালো লাগছে না আপনার নিজের স্ট্র্যাটেজিটা, তাহলে আপনি এটা করতে পারেন। প্রথমে প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেন স্টাডি করুন। প্রিলিমিনারি প্লাস মেন্স কিন্তু আমি এখানে বলছি, প্রিলিমিনারি প্লাস মেন্স। প্রথমে প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেন দেখুন, গুগল থেকে পেয়ে যাবেন, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, ডাউনলোড করুন। ডাউনলোড করে প্রথমে অ্যান্সারগুলো চেক করুন, কোশ্চেন দেখুন, অ্যান্সার দেখুন। দেখবেন হয়তো আপনি পারছেন না, হয়তো 200টা প্রিলিমসের কোশ্চেনের মধ্যে 10টা পারছেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আপনি প্রথমে দেখলেন, কোশ্চেনগুলো পড়লেন, তার অ্যান্সারগুলো পড়ে নিলেন ভালোভাবে। তারপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, কোশ্চেন পেপারটা পড়ার পরে অ্যানালিসিস করুন। অ্যানালিসিস বলতে আমি কী বলছি দেখুন। তো ধরুন আমি ইংলিশের পার্ট বলছি, তো ইংলিশের পার্টে আপনি দেখলেন যে এখান থেকে 3 থেকে 4টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসছে, 3 থেকে 4টি ফ্রেজাল ভার্ব আসছে, 2 থেকে 3টি সিনোনিম এবং অ্যান্টোনিম আসছে, কয়েকটি এরর স্পটিং আসছে। তো এইগুলো আসছে, এটাকেই বলে অ্যানালিসিস করা। অর্থাৎ কোথা থেকে কোশ্চেন আসছে সেটা আপনি আগে বুঝে নিন। ইংলিশে ধরুন বুঝে নিলেন যে এখান থেকে কোশ্চেন আসছে। মডার্ন ইন্ডিয়ায় আপনি লক্ষ্য করলেন যে 1885 সাল থেকে 1905 সালের মধ্যে যে ফেজটা রয়েছে সেই ফেজে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। তাহলে আপনি বুঝে গেলেন যে কোন এরিয়া থেকে সবচেয়ে বেশি প্রিলিমসে কোশ্চেন করছে। একইভাবে মেন্সেও বুঝে গেলেন যে কোন এরিয়া থেকে বেশি কোশ্চেন করছে এবং কোশ্চেনের টাইপটা কী ধরনের হচ্ছে। আপনি দেখলেন প্রিলিমসে কোশ্চেন করছে, একটা কোশ্চেন আসলো, তার নিচে 4টে অপশান রয়েছে এবার তার মধ্যে আপনার সঠিক উত্তরটা খুঁজে বার করতে হচ্ছে। মেন্সের ক্ষেত্রে প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কেননা কয়েকটি কোশ্চেন এমন দিয়ে দিচ্ছে যে 2টো পয়েন্ট বলে দিল, 1 আর 2 বলে দিল, তার মধ্যে এবার মানে কোশ্চেন করছে যে 1 সঠিক, 2 সঠিক, 1 আর 2 সঠিক, নাকি 1 এবং 2 কোনোটিই সঠিক নয়। তো এইরকম কোশ্চেন আসছে। তাহলে আপনি কোশ্চেনের প্যাটার্নটা বুঝে গেলেন, কী টাইপের কোশ্চেন করছে। এবং কোশ্চেন পেপার অ্যানালিসিস কিন্তু একেই বলে, কোথা থেকে কোশ্চেন আসছে সেটা বুঝে যাওয়া এবং কোশ্চেনের প্যাটার্নটা বুঝে যাওয়া। তো এটা আপনাদের ফার্স্ট স্টেপ হবে। সেকেন্ড স্টেপে এটা আপনি 15 দিন ধরে করুন, কোনো প্রবলেম নেই, তবে ফার্স্ট 15 দিন ধরে এটা করা উচিত। যে কোনো বিগিনার, সে ডব্লিউবিসিএস হোক, এসএসসি হোক, আরআরবি এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, ব্যাংক হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এটা কিন্তু ফার্স্ট স্টেপ যে কোনো এক্সামে বসার জন্য। তো নেক্সট স্টেপে কী করতে হবে? নেক্সট স্টেপে আপনি করলেন ক্লাস 9 এবং 10-এর হিস্ট্রি, জিওগ্রাফি এবং জেনারেল সায়েন্স। আপনি নতুন কোনো বই পড়বেন না, কিন্তু যে বইগুলো আপনারা ক্লাস 9-10-এ পড়ে এসেছেন সেই বইগুলো খুঁজে বার করুন কোথায় রেখেছেন, সেই বইগুলোই পড়ুন। তার একটাই কারণ এগুলো আপনার একবার পড়া রয়েছে, আপনি যখন আবার একবার পড়বেন তখন প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনার আরেকবার করে ঝালিয়ে যাবে এবং আপনার মনে থেকে যাবে। তো এর সাথে সাথে ম্যাথ আর ইংলিশ কিন্তু রেগুলার করতে হবে। তো স্ট্র্যাটেজি আমি পরে বলে দিচ্ছি। তো যেদিন থেকে ক্লাস 9 এবং 10 কোশ্চেন অ্যানালাইসিস করা হয়ে যাচ্ছে, তো যেদিন থেকে ক্লাস 9 এবং 10-এর জিওগ্রাফি এবং হিস্ট্রি এবং জেনারেল সায়েন্স পড়া শুরু করছেন, সেই দিন থেকেই কিন্তু ম্যাথ এবং ইংলিশ রেগুলার পড়ুন। তো এই 3টে পড়তে আপনার খুব বেশি হলে 15 থেকে 20 দিন লাগবে। ওই মাত্র মোটা এই ছোটো বই, পাতলা বই পড়তে বেশি দিন টাইম লাগবে না, তো 15 থেকে 20 দিন লাগবে। তো এই দিন থেকেই কিন্তু আপনারা ম্যাথ এবং ইংলিশ রেগুলার করা শুরু করুন। তো এই গেল ফেজ 2। ফেজ 2 এর পরে আমরা থার্ড স্টেপে কী করব? এরপরে আপনারা করবেন যে 3 থেকে 4টি বা 4 থেকে 5টি প্রিলিমিনারি সেট সলভ করুন। তো গুগলে পেয়ে যাবেন, আপনারা গুগলে সার্চ করলেই আপনারা ফ্রি মক টেস্ট বলে খুঁজলেই আপনারা পেয়ে যাবেন। 4 থেকে 5টি প্রিলিমিনারি সেট সলভ করুন, অথবা আপনি অনলাইন থেকে অর্ডারও করতে পারেন। মাত্র 120 কি 25 টাকায় একটা বই আসে, কিরণ পাবলিশার্সে সম্ভবত। তো বইটাতে লাস্ট 25টা সেট পর্যন্ত দেওয়া রয়েছে, যে 25টা সেট দেওয়া রয়েছে, প্রিলিমিনারি সেট দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা করতে পারেন। তো 4 থেকে 5টা সেট আপনারা দিলেন,
4 থেকে 5টা সেট দেওয়ার পরে আপনারা এই যে হিস্ট্রি, জিওগ্রাফি এবং জেনারেল সায়েন্স পড়েছেন, তার সাথে ম্যাথ রেগুলার করেছেন, ইংলিশটা খুব ভালো নাম্বার উঠবে না, কিন্তু ম্যাথ আপনারা যে এই 15 দিন ধরে রেগুলার করেছেন, 15 থেকে 20 দিন ধরে, তো এতেই কিন্তু আপনার 50 থেকে 60 মার্কস উঠে আসবে। কেননা হিস্ট্রি থেকে আপনি মিনিমাম 25টা অ্যান্সার করতে পারবেন, জিওগ্রাফি থেকে 15টা অ্যান্সার করতে পারবেন, আর জেনারেল সায়েন্স থেকে 10টা অ্যান্সার করতে পারবেন, আর ম্যাথ থেকে তো 10টা অনায়াসে করে ফেলতে পারবেন। এই দেখুন 25 আর 15 40 আর 60 উঠে আসছে। তো এবার যদি আপনার এই ফেজের পরে 50 থেকে 60 মার্কস না ওঠে, তখন আপনার একটু টেনশন করার দরকার। তখন আপনি আর একবার কী করবেন, এই ফেজটা আর একবার কমপ্লিট করে নিন। যদি আপনার 50 থেকে 60 নাম্বার না আসে প্রিলিমসে 4 থেকে 5টা সেট দেওয়ার পরেও, তো তখন আপনি আর একবার ওই ফার্স্ট স্টেপ, এই যে ফার্স্ট স্টেপ হিস্ট্রি, জিওগ্রাফি এবং জেনারেল সায়েন্স, এগুলো আর একবার পড়ে নিন। তো তারপরে দেখবেন আপনার 50 থেকে 60 অবভিয়াসলি উঠবে। তো এই হচ্ছে আমাদের বেসিক স্টেপ। তো আমাদের প্রিলিমিনারি তো একটা বেসিক আইডিয়া আসলো, এরপরে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এগোবো। তো প্রত্যেকটা সাবজেক্ট আমরা কীভাবে পড়বো সেটা আমরা এগিয়ে যাব। এটা আমি মেন্স প্লাস প্রিলিমস দুটো একসাথে বলবো। তো এরপরে আপনার যদি 50 থেকে 60 নম্বর ওঠে, তাহলে আপনার কোনো টেনশন করার কারণ নেই, আপনি ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করতে পারবেন যদি আপনি কনসিস্টেন্টলি পড়ে যান। তো নেক্সট চলুন আমরা ফোর্থ স্টেপে অ্যাডভান্স লেভেলে যাব। তো প্রথমে আমরা ইংলিশ দেখব। তো ইংলিশের ক্ষেত্রে আপনারা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন স্টাডি করে এসেছেন, তবু আবার কি করবেন, প্রিভিয়াস 10 ইয়ার্সের সিনোনিম, প্রিভিয়াস 10 ইয়ার্সের অ্যান্টোনিম, প্রিভিয়াস 10 ইয়ার্সের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফেজাল ভার্ব এবং এরর কারেকশন একটা খাতায় তুলে নিন। খাতায় তুলে নিয়ে বারবার রিভিশন করুন। বারবার রিভিশন করার পরে দেখবেন আপনার ভোকাবে কিন্তু একটা নলেজ আসছে। আর এই প্রিভিয়াস 10 ইয়ার্স থেকেই কিন্তু আপনার ওই যে 25টা প্রিলিমিনারি কোশ্চেন আসবে, তার মধ্যে থেকে 25টার মধ্যে 5টা কোশ্চেন কিন্তু আপনারা কমন পেয়েই যাবেন। কপাল ভালো থাকলে আরও বেশি কোশ্চেন কমন পেতে পারেন। ডব্লিউবিসিএস প্রিলিমসে কিন্তু ইংলিশ থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন রিপিট হয়। তো সেই জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফেজাল ভার্ব এবং এরর কারেকশন, এগুলো বারবার পড়ে যেন একেবারে মুখস্থ হয়ে যায়, এমন করে পড়ে ফেলুন যাতে মুখস্থ হয়ে যায়। তারপরে আপনারা কী করবেন, আপনাদের ভোকাব নলেজ বাড়াবেন, ভোকাবুলারি নলেজ বাড়াবেন। তো এইগুলো বেসিক, এখান থেকে আপনার প্রিপারেশান শুরু হচ্ছে। তো এগুলো করা হয়ে গেল। এগুলো করা হয়ে যাওয়ার পর রেগুলার 2 থেকে 3টি, বেশি না 2 থেকে 3টি করে আপনারা ভোকাবুলারি নিন। 2টো সিনোনিম, 2টো অ্যান্টোনিম, 2টো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 2টো ফেজাল ভার্ব, 2টো এরর কারেকশন। এরর কারেকশনটা কিন্তু ওভাবে করবেন না। এরর কারেকশন ওই বইতে দেখবেন শুধু রুল লেখা থাকে, রুল মুখস্থ করে কিন্তু এরর কারেকশন করা যায় না। তো ইংলিশের ডেপথে বেসিক গ্রামারটা শিখুন। বেসিক গ্রামার আপনি যদি জানতে পারেন, তাহলে কিন্তু এরর কারেকশন আপনার ওইরকম রুল মুখস্থ করতে হবে না, আপনি এমনিই পারবেন। নাউন, প্রোনাউন এগুলো সম্পর্কে ডিটেলসে জানুন, তাহলেই কিন্তু আপনি এরর কারেকশন পারবেন। তো ভোকাবুলারির নলেজ প্রতিদিন যদি 2টো করে করেন, আপনি দেখুন, হিসেব করে দেখুন, আপনি যদি টানা 200 দিন এটা প্র্যাকটিস করেন, তাহলে আপনার 400 করে আপনার কাছে ভোকাবের নলেজ এসে যাচ্ছে, এক্সট্রা নলেজ। এই যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফেজাল ভার্ব। তো কোশ্চেন হলো এই যে ভোকাব, এগুলো কোথা থেকে পড়বো। আপনি একটা জিনিস করতে পারেন, ডব্লিউবিসিএস এর যে বইটার নাম আমি বলছি, ডব্লিউবিসিএস অ্যাচিভার্সে, ওখানে কিছু দেওয়া রয়েছে, খুব ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে, প্রিভিয়াস ইয়ার্স থেকে তোলা, নতুন যেগুলো তোলা, খুব ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে। তো ওখান থেকে আপনারা দেখতে পারেন। তো এইভাবে ভোকাবের নলেজটা ইনক্রিজ করুন, আর গ্রামার ওইভাবে উঠে আসবে। তো গ্রামার নিয়ে কোনো টেনশন করার কারণে, এই যে 2-একটা যে গ্রামার দিয়ে দেয় মাঝে মধ্যে, ভয়েস জেনারেশন দিয়ে দেয়, ওগুলো কিন্তু আপনি পেরেই যাবেন। আর স্পট এরর্স কারেকশন এগুলো কীভাবে করবেন, ওই যে গ্রামার সলভ করলে আপনি কিন্তু এরর কারেকশন পারবেন। তো গ্রামার নিয়ে এবং এরর কারেকশন নিয়ে প্রবলেম হওয়ার কোনো কথাই উঠবে না। কিন্তু এখানে এই ভোকাবুলারি নিয়ে সবার সবচেয়ে বেশি প্রবলেম করে, ভোকাবুলারি কীভাবে করবো। তো সেই জন্য ভোকাবের উপর একটু জোর দেবেন। তো এই হচ্ছে ইংলিশ। আমি কোনো বইয়ের নাম বললাম না পার্টিকুলারলি, শুধুমাত্র ডব্লিউবিসিএস অ্যাচিভার্স ছাড়া ওই বইটা কিন্তু দেওয়া রয়েছে, একদম প্রথমে দেওয়া রয়েছে। তো খুব হেল্প করবে, আর ওখানে কিন্তু প্রচুর প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন রয়েছে, তো আপনাদের প্রচুর হেল্প করবে। তো এটা গেল ইংলিশ। তো আমরা এবার দেখবো, আর ইংলিশের এটা কিন্তু এই স্টেপ থেকেই শুরু করে দেবেন। এই যে ক্লাস 9-10 যাবে হিস্ট্রি এবং জিওগ্রাফি, পার ডে 30 মিনিট ইংলিশ, আর 1 ঘন্টা যদি ম্যাথ করেন, তাহলে আপনার ম্যাথ আর ইংলিশে কেউ পরাস্ত করতে পারবে না। আর ম্যাথে তো আপনার হচ্ছে 200 নাম্বারের কোশ্চেন আসবে মেন্সে। তো সেই জন্য আপনার একটা কাজ করতে হবে, প্রথমে প্রিভিয়াস 10 ইয়ার্সের মেন্স প্লাস প্রিলিমিনারি কোশ্চেন সলভ করতে হবে কোয়ান্টের। তো করার পর আপনি বুঝতে পারবেন যে আপনার ম্যাথ স্ট্রং না দুর্বল, আপনি কত নাম্বার তুলতে পারছেন, আপনি বুঝে গেলেন। তো তারপরে আপনি কি করবেন, কোশ্চেনগুলো সলভ করে দেখে নিলেন। কোশ্চেন সলভ করার পরে আপনি চ্যাপ্টার ওয়াইজ যে এই তো কোশ্চেন সলভ করার পর আপনি বুঝে গেলেন যে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, অ্যালজেব্রার কতটা দরকার, অ্যারিথমেটিক কতটা দরকার। কিন্তু এখানে কিন্তু অ্যারিথমেটিক থেকেই কোশ্চেন আসে বেশি মেন্সে। তো চ্যাপ্টার ওয়াইজ এরপর আপনার সলভ করুন। ধরুন আপনি দেখলেন যে টোটাল 25টা চ্যাপ্টার হচ্ছে, তো আপনি রেগুলার
দুটো করে চ্যাপ্টার, 10টা করে কোশ্চেন সলভ করুন, ওই চ্যাপ্টারের সূত্রগুলো জেনে নিয়ে ভালো করে সলভ করুন। মিনিমাম দুবার কিন্তু তারপর রিভিশন দিতে হবে। তো এই চ্যাপ্টারে সলভ করার পরে মিনিমাম আপনাকে দুবার রিভিশন দিতে হবে। দুবার রিভিশন দেওয়ার পরে আপনি আবার তখন প্রিলিমিনারি এবং মেন্সের টেস্ট দিন। দেখুন আপনার নাম্বার ডবল হয়ে যাচ্ছে, ডবলেরও বেশি হয়ে যাবে। আপনি যদি প্রথমে 200-র মধ্যে মেন্সে 50 পান, এখানে কিন্তু আপনি 120-30ও পেয়ে যেতে পারেন। কিন্তু একটা জিনিস, প্রিলিমিনারিতে কিন্তু 25টা থাকে, ম্যাথ জিআই 25টা থাকে। একটা জিনিস ওখানে মনে রাখবেন, ওই 25টার মধ্যে কিন্তু 22-23টা অনায়াসে করে দেওয়া যায়, কিন্তু 1 বা 2টি প্রত্যেকেরই প্রবলেম করে। একটা জিনিস মনে রাখবেন যে ওই 1-2টোর পিছনে টাইম দেবেন না, ওই 1-2টো ছেড়ে দিন। যদি পরে টাইম বাঁচে তখন সেটার পিছনে মাথা ঘামান, কিন্তু ওই 1 বা 2টোর পিছনে টাইম দিয়ে কিন্তু প্রচুর লস হয়ে যায়। তো একটার পিছনে ধরুন 10 মিনিট দিয়ে দিলেন, পরবর্তীটার জন্য আর টাইম থাকলো না যেগুলো আপনি পারতেন। তো ওই ভুলটা করবেন না। আর যেটা বললাম, প্রথমে 10 ইয়ার্সের মেন্স প্লাস প্রিলিমিনারির কোশ্চেন সলভ করুন। কোশ্চেন সলভ করার পরে দেখা যাবে আপনি বুঝে গেলেন কীভাবে পরীক্ষায় কোশ্চেন আসছে, কোথা থেকে কোশ্চেন আসছে, কী টাইপের কোশ্চেন আসছে। তারপর আপনি দুবার রিভিশন দিন, একবার চ্যাপ্টার ওয়াইজ সলভ করে নিয়ে তারপর আপনি দুবার রিভিশন দিন। আর দুবার রিভিশন দেওয়ার পরে আপনি আবার সলভ করুন, দেখবেন সবগুলো পারছেন, অনেকগুলো পারছেন, সবগুলো নয় অনেকগুলো পারছেন। আর যদি আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে প্রিলিমিনারি এবং মেন্সের টেস্ট, তাহলে আপনি রেগুলার একটা করে এসএসসি, সিএইচএসএল বা সিপিও, সিএইচএসএল বা সিপিও, এমটিএসে যাবেন না, এমটিএসএল লেভেলটা একটু কম থাকে। তো সিএইচএসএল বা সিপিও, সিজিএলেও যাওয়ার দরকার নেই, তো সিএইচএসএল বা সিপিওর একটা করে সেট আপনারা সলভ করতে পারেন। তাহলে কিন্তু ম্যাথ সম্পর্কে অনেকটা ধারণা পাল্টে যাবে এবং ম্যাথ সম্পর্কে অনেকটা যে ভয়টা সেটা দূর হয়ে যাবে। তো এটা কিন্তু করতে হবে রেগুলার 1 ঘন্টা করে ম্যাথ, রেগুলার 8 ঘন্টা করে ইংলিশ। এই কারণে এই দুটো কিন্তু খুব প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, একদিন যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। তো দুটো কিন্তু রেগুলার করতে হবে, ম্যাথ এবং ইংলিশ। তো এই হলো ম্যাথ এবং ইংলিশ। এরপর আমরা হিস্ট্রি। তো হিস্ট্রি আমি বই এনেছি অনেকগুলো, কিন্তু এইগুলো পরপর বলবো না, পড়ার কথা। তো আমরা প্রাথমিক পর্যায়ে ক্লাস 9-10-এর বই পড়ে এসেছি। ক্লাস 9-10-এর বই পড়ার পর আপনি একটু অ্যাডভান্স লেভেলে জীবন মুখার্জির বই পড়ুন। তো ক্লাস 9-10-এর বই পড়ার পর জীবন মুখার্জির বই পড়লে প্রিলিমসে ওই 50 নম্বরের যে হিস্ট্রি, তার মধ্যে 40টা আপনি প্রায়, আশা করি প্রায় 40টা আপনি অনায়াসে অ্যান্সার করতে পারবেন, খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবেন, ভালোভাবে যদি পড়া থাকে। তো তারপরে শুধুমাত্র প্রিলিমসে তো 40 পেলে হবে না, মেন্সে আপনাকে র্যাঙ্ক তৈরি করতে হবে। তো মেন্সের ক্ষেত্রে প্রথমে আমি বলে দিই, অ্যানসিয়েন্ট প্লাস মেডিভেল, অ্যানসিয়েন্ট প্লাস মেডিভেল, জীবন মুখার্জিতে অ্যানসিয়েন্ট প্লাস মেডিভেল আছে, ওটা আগে পড়ুন ভালোভাবে। তারপরে যদি আপনার সম্ভব হয়, ইংলিশ যদি আপনার স্ট্রং হয়, পুনাম দালাল দহিয়া পড়ুন, নতুবা দরকার নেই। যদি আপনি পুনাম দালাল দহিয়া পড়তে না পারেন, তখন আপনি কি করবেন, একটা বই আছে, আমার বইটার ঠিক নাম খেয়াল নেই, তবে ওটা গ্রাজুয়েশনের বই। গ্রাজুয়েশনে ওই যে অ্যানসিয়েন্ট প্লাস মেডিভেলের একটা বই রয়েছে, ওই বইটা পড়ুন। খুব বেশি মোটা বই নয়, আমি বইটার নাম দিয়ে দেবোক্ষণ, কিন্তু বইটা খুব বেশি মোটা না, কিন্তু খুব সহজ ভাষায় লেখা। বইটা পড়লে অনেক ডেটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর একটা জিনিস, পুনাম দালাল দহিয়ায় কিন্তু খুব গাদা কঠিন ল্যাঙ্গুয়েজে দেওয়া নেই। আপনি যদি পড়তে পারেন কোনো অসুবিধে নেই। আপনি যদি বেসিক ইংলিশটা বোঝেন তাহলে কিন্তু আপনি পুনাম দালাল দহিয়া বুঝতে পারবেন, কোনো প্রবলেম হবে না, বেসিক ল্যাঙ্গুয়েজে দেওয়া। আর অতুল চন্দ্র, এই বইটা আমি খুব রেফার করি, কেননা এই বইটা আমি নিজে পড়ে দেখেছি। বইটা আমি যখন পড়েছিলাম সেটা 1980 সালের এডিশান, কিন্তু সে বইটা সাধু ভাষায় লেখা ছিল। বর্তমানে আশা করা যায় সেটা চলিত ভাষায় করেছে, কিন্তু এখন আমি কয়েকদিন আগেই দেখছিলাম অনলাইনে এই বইটা অ্যাভেলেবেল। তো সেই জন্য আমি রিকমেন্ড করছি অতুল চন্দ্রের বইটা, যদি আপনি পারেন তো পড়বেন। প্রচুর পরিমাণে ডেটা দেওয়া রয়েছে, প্রচুর পরিমাণে ডেটা দেওয়া রয়েছে মডার্ন হিস্ট্রি নিয়ে। মডার্ন হিস্ট্রি অতুল চন্দ্রের 2য় খণ্ড। তো এই বইটা কিন্তু খুব ভালো বই আমার মতে। কোনো ইউটিউব চ্যানেল কিন্তু এই বইটা রিকমেন্ড করে না, কিন্তু আমি করি বারবার, যখন আমি ভিডিও করি এই টাইপের, তখন কিন্তু আমি অতুল চন্দ্রের বইটা বারবার রিকমেন্ড করি। আর এই ভিডিওর লেকচার কিন্তু আমি আনবো। আর আপনারা তাহলে হিস্ট্রির জন্য কী করতে পারেন, প্রথমে আসে প্রিলিমিনারি। প্রিলিমিনারির জন্য ক্লাস 9-10-এর বইয়ের সাথে জীবন মুখার্জি এনাফ, তার সাথে পারলে অতুলচন্দ্র, বা আপনি যদি ইংলিশে স্ট্রং হন তাহলে আপনি স্পেকট্রাম পড়তে পারেন। এবার মেন্সের জন্য পুনাম দালাল দহিয়া, তার সাথে অতুলচন্দ্র, ব্যাস এনাফ। তো এই গেল মেন্স এবং প্রিলিমস। এবং তারপরে কি করবেন, এই বই তো পড়া হয়ে গেল, বই পড়া হয়ে গেলেও কিন্তু আপনি কোশ্চেন সলভ করতে পারবেন না। শুধুমাত্র আপনি যদি বই পড়ে ফেলেন, তারপরে যদি টেস্ট সিরিজ দেন, তাহলে দেখবেন
আপনি কোশ্চেন সলভ করতে পারছেন না, 10টার মধ্যে আপনি হয়তো 3 থেকে 4টি করছেন, তার কারণ কি, কোশ্চেন সলভ করারও কিন্তু একটা টেকনিক আছে। কোশ্চেন সলভ যদি আপনার অভ্যাস না থাকে তাহলে কিন্তু আপনি কোশ্চেন সলভ করতে পারবেন না। তো তারপরে কী করতে হবে, আপনি প্রথমে একবার কোশ্চেনগুলো সলভ করে নিন বই পড়ার পরে, তারপরে রিভিশন দিন, বইটা আবার রিভিশন দিন 2 থেকে 3 বার, আবার কোশ্চেন সলভ করুন। তো যতবার এইভাবে নাম্বার দেখছেন বেশি উঠছে না, ততবার কোশ্চেন সলভ করুন, ততবার রিভিশন দিন। এই করতে করতে কিন্তু নাম্বার খুব ভালো উঠবে। তো প্রথম 2-3 বার রিভিশনের পরও কিন্তু অনেকের ভালো নাম্বার ওঠে না, এটা ন্যাচারাল, সবারই এরকম প্রবলেম হয়। তো বারবার রিভিশন, বারবার টেস্ট, এটাই করতে হবে। তো নেক্সট রয়েছে জিওগ্রাফি। জিওগ্রাফিতে বলা হয় কার্তিক চন্দ্র মণ্ডল বেস্ট। তো কার্তিক চন্দ্র মণ্ডল থেকে আমি বলবো আপনারা কার্তিক চন্দ্র মণ্ডল থেকে পড়ুন, কিন্তু একটু ডেটাগুলো চেক করে নেবেন। কার্তিক চন্দ্র মণ্ডলে আপনার যে মনে হচ্ছে যে ডেটাগুলো চেঞ্জ হতে পারে, সেই ডেটাগুলো কিন্তু একটু চেক করে নেবেন, কেননা কার্তিক চন্দ্র মণ্ডলে একটু প্রচুর পরিমাণে ভুল থাকে, তো মানে ডেটা আপডেট করা থাকে না। আর ক্লাস 9-10-এর বই পড়ুন, প্রিলিমিনারির জন্য তো কার্তিক চন্দ্র মণ্ডল প্লাস 9-10-এর বই এনাফ। আর মেন্সের জন্য আপনাকে কার্তিক চন্দ্র মণ্ডল, এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিও দেখা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য কার্তিক চন্দ্র মণ্ডল খুবই ভালো বই। তো কার্তিক চন্দ্র মণ্ডল ক্লাস 9-10 জিওগ্রাফি, তার সাথে ডব্লিউবিসিএস ম্যানুয়াল, যেটা নিতিন সিংহানিয়া স্যারের লেখা, আর আরেকটা হচ্ছে ডব্লিউবিসিএস গাইড বুক অ্যাচিভার স্পেশাল সংখ্যা। ওই বইটা পড়লে, এই কয়েকটি বই মিশিয়ে যদি পড়েন, খুব বেশি কিন্তু হবে না। কার্তিক চন্দ্র মণ্ডল তো জানেন প্রচুর ডেটা রয়েছে, তো কার্তিক চন্দ্র মণ্ডলের সাথে একটু ক্লাস 9-10-এর বইটা একবার করে চোখ বুলিয়ে নিয়ে, আর তার সাথে এই দুটো বই চোখ বুলিয়ে নিলে কিন্তু অনেকটাই আপনারা সলভ করতে পারবেন। তো 100টা যে জিওগ্রাফি থাকে, 100টার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু আপনারা সলভ করতে পারবেন, কেননা নাম্বার ওটা দেখবেন 120 বা 200, 200-র মধ্যে হিস্ট্রি প্লাস জিওগ্রাফি মিলে। তার মধ্যে নিশ্চয়ই জিওগ্রাফিতে 50-60 পায়, তো যারা হায়েস্ট পায়, তো ওই রকম নাম্বার কিন্তু আপনিও পেতে পারেন এই কয়েকটা বই পড়ে। খুব গাদা রিসোর্স কিন্তু রাখবেন না, খুব গাদা রিসোর্স রাখলে খুব প্রবলেম হয়ে যায়, কোনটা পড়বো কোনটা ছাড়বো এই নিয়ে খুব প্রবলেম হয়। ইন্ডিয়ান পলিটিতে এখানে আমি একটা কথা বলবো, আপনি যদি ইংলিশে ভালো হন, এম লক্ষ্মীকান্ত পড়ে বুঝতে পারেন, তাহলে আপনি এম লক্ষ্মীকান্ত পড়ুন। বা আপনি যদি এম লক্ষ্মীকান্ত পড়ে নাও বুঝতে পারেন, আমার লেকচার রয়েছে টোটাল 76খানা লেকচার নিয়েছি আমি এম লক্ষ্মীকান্তের ডব্লিউবিসিএসের জন্য, তবে ডিটেলসে নিইনি। তবে এই এম লক্ষ্মীকান্তের ওই লেকচারগুলো দেখতে পারেন, এম লক্ষ্মীকান্ত পড়তে পারেন, ব্যাস। এম লক্ষ্মীকান্ত পড়লে আপনার আর কোনো বই পড়া লাগবে না। আমার লেকচারের সাথে যদি আপনি এম লক্ষ্মীকান্ত পড়েন তাহলে কোনো বই লাগবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে এম লক্ষ্মীকান্ত আমি পড়তে পারবো না, তখন আপনাকে দুটো বই পড়তে হবে, এক অনাদি কুমার মহাপাত্রের বই, তার সাথে মণ্ডল শিওর সাকসেসের বই, মাত্র পাতলা বই। এই মণ্ডল শিওর সাকসেস পাতলা বই, কিন্তু অনাদি কুমার মহাপাত্র প্রচুর মোটা বই, এবং ওখানে কিন্তু প্রচুর ডেটা রয়েছে। তো আপনারা মণ্ডল শিওর সাকসেসের সাথে অনাদি কুমার মহাপাত্র এই দুটো বই পড়তে পারেন, অথবা তার পরিবর্তে এম লক্ষ্মীকান্ত। তো আমার মতে এম লক্ষ্মীকান্ত পড়াটাই বেটার হবে, কারণ এই বইটা খুব মোটা বই, 1000 পাতার মতো বই, তার সাথে মণ্ডল শিওর সাকসেস 200 পাতার বই, তো এটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো এম লক্ষ্মীকান্ত অথবা এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রিলিমিনারি প্লাস মেন্স কভার করে দেবে। আর আমি তো অটোমেটিকলি ইন্ডিয়ান পলিটির ওপর লেকচার নিয়ে চলেছি। তো প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি এম লক্ষ্মীকান্ত যতটা ইম্পর্টেন্ট পোর্শনগুলো সেগুলো কভার করে দিলাম এম লক্ষ্মীকান্ত থেকে। তারপরে আমি এখন লুসেনজিকে কভার করছি ইন্ডিয়ান পলিটির ওপর। এই লেকচারগুলোও দেখতে থাকুন, প্রচুর পরিমাণে আপনার লাভ হবে, কোনো রকম ক্ষতি তো নেই লেকচার দেখলে। আর যদি কোনো রকম আমার লেকচারে ভুল টুল পান, তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই শুধরে দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি একটা লেকচার নেওয়ার সময় প্রচুর মাথায় একটা চাপ এসে যায়, তো তখন একটা প্রবলেম, একটা ভুল উচ্চারণ হতে পারে, একটা ভুল ডেটা বলে 1947-এর জায়গায় লেখা রয়েছে, হয়তো ডেটায় লেখা রয়েছে 1947, আমি সেখানে বলে ফেললাম 1847। তো এরকম প্রবলেমও হয়েছে। আমি যে প্রথম লেকচার নিয়েছিলাম ইন্ডিয়ান পলিটির হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেখানে আমি 1665-র জায়গায় আমি ওটা 1765 বলে ফেলেছিলাম, আর না 1765-র জায়গায় আমি 1665 বলে ফেলেছিলাম। তো একজন কমেন্ট করেছিলেন, আমি তাকে আবার সরি বলেছিলাম। তো ওইরকম হয়ে যায়, ভুল অনেক সময় হয়ে যায়। তো এগুলো আমাকে জানিয়ে দেবেন, কোনো রকম প্রবলেম নেই। তো ইন্ডিয়ান পলিটি এইগুলো পড়লেই এনাফ। তো নেক্সট রয়েছে ইন্ডিয়ান ইকোনমি। আমি বলবো ইন্ডিয়ান ইকোনমি তুজাম্মেল হোসেন পড়ুন, কিন্তু তুজাম্মেল হোসেন পড়লে প্রথমে আপনি বুঝতে পারবেন না ইকোনমির যদি আপনার ব্যাকগ্রাউন্ড না থাকে। তো আপনি প্রথমে আমার ইকোনমির লেকচারগুলো শুনে নিন। আমার ইকোনমির লেকচার কেন বলছি, বাংলায় আমি যে ইকোনমির লেকচার নিচ্ছি, এরকম লেকচার আমি গ্যারান্টি দিয়ে বলছি আর একটা জায়গাও পাবেন না। এইভাবে কিন্তু কোথাও ইকোনমি এইভাবে বোঝানো হয়নি। অন্য জায়গায় দেখবেন আর নোট এনেছে ইকোনমি, সেই নোট এনে লাইন বাই লাইন পড়িয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রত্যেকটা বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বলে যাচ্ছি ইকোনমিতে। তো ওইগুলো প্রত্যেকটা দেখুন, প্রতিটা লেকচার দেখুন। অলরেডি প্রায় 20 থেকে 22টা লেকচার আমি নিয়ে ফেলেছি, ব্যাঙ্কিং সিস্টেমের ওপরেই আমি 14টা লেকচার নিয়ে ফেলেছি। তো লেকচারগুলোর প্রত্যেকটা দেখুন, দেখলে তারপরে আপনি তুজাম্মেল হোসেন পড়ুন, আপনার একদম ইকোনমি জলের মতো সোজা লাগবে। আর তারপর ইকোনমি তো সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্স বেস, ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স
বুঝতে পারেন না আপনারা, কারণ ইকোনমিতে অনেক নলেজ কম, এনপিএ কি বোঝেন না, তাহলে আপনি ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে বুঝবেন? তো তাহলে এই যে লেকচারগুলো দেখে নিন, তারপর তুজাম্মেল হোসেন পড়ুন, বেসিক ক্লিয়ার করুন, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সে যান। ইকোনমি আমার লেকচার ফার্স্ট, দেন তুজাম্মেল হোসেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই লেকচারে আপনার খুবই হেল্প হবে। এবং তারপরে আছে সায়েন্স। তো ক্লাস 9 এবং 10-এর সায়েন্স থেকে কিন্তু ডব্লিউবিসিএস মেন্স ক্লিয়ার হবে না, প্রিলিমস ক্লিয়ার হতে পারে, কিন্তু প্রিলিমস যত দিন যাচ্ছে তত কিন্তু ডায়নামিক হয়ে যাচ্ছে এবং প্রিলিমসের লেভেল কিন্তু বাড়িয়ে দিচ্ছে। গত বছর 2019 সালে একটা কোশ্চেন এসেছিলো যে আপনি আপনার বন্ধুর গলার স্বর থেকে কীভাবে চিনতে পারবেন, কম্পাঙ্ক দ্বারা, প্রাবল্য দ্বারা, এইগুলো কিন্তু খুব কনফিউজিং কোশ্চেন। তো এগুলো একটু ডিটেলসে স্টাডি করতে হবে। ক্লাস 11-12-এর বই যদি আপনি পড়তে পারেন, আমি বলবো আপনি যদি সায়েন্স স্টুডেন্ট হন তাহলে আপনি ক্লাস 11-12-এর বই পড়ুন। আপনি যদি সায়েন্স স্টুডেন্ট না হন তাহলে ক্লাস 11-12-এর বই পড়বেন না, কারণ মাথার ওপর দিয়ে যাবে। তো সেই জন্য আপনি যদি সায়েন্স স্টুডেন্ট না হন তাহলে এনি সায়েন্স বুক ফর কম্পিটিটিভ এক্সাম, তো বাজারে অনেক সায়েন্সের বই রয়েছে কম্পিটিটিভ এক্সামের জন্য, ওই বইগুলো পড়তে পারেন। আর তার সাথে সাথে যদি ওই চ্যাপ্টারগুলো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আপাতত ভিডিও ছাড়া হচ্ছে খুব অল্প পরিমাণে, এরপর আমিও লেকচার ছাড়বো এই চ্যানেলে, তবে ডিটেলসে মেন্সের জন্য, মেন্সের পার্সপেক্টিভ থেকে কী টাইপের কোশ্চেন আসে, তারপর কীভাবে আপনারা সেগুলো সলভ করতে পারেন, বেসিক আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমি এই চ্যানেলে দেবো। তো সাবস্ক্রাইবার খুব কম, সেই জন্য আমি ভিডিও ছাড়ছি না। আমার এখন এই চ্যানেলের উপর মানে এগিয়ে চলার প্রচণ্ড চাপ এসে গেছে। পার ডে 3টি করে ভিডিও দিচ্ছি আমি, সকাল প্রতিদিন সকাল 7টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দিচ্ছি, তারপর সকাল 9টায় একটা জেনারেল স্টাডিজের ভিডিও, সন্ধ্যে 7টার সময় আমি একটা ভিডিও দিচ্ছি। কিন্তু কয়েকদিন ধরে ইউটিউবে খুব প্রবলেম চলছে, ইউটিউবে একটা বাগ এসছে, তো সেই জন্য আমি কিন্তু ভিডিও কন্টিনিউ করতে পারছি না। তো আবার আশা করছি কালকে থেকে আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারবো। তো নেক্সট রয়েছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে প্রস্তুতি করবেন। তো জিকের জন্য লুসেন্ট জিকে, তার সাথে ডব্লিউবিসিএস ম্যানুয়াল অথবা ডব্লিউবিসিএস অ্যাচিভার্স, যে কোনো একটা বই পড়ুন জিকের জন্য, তার সাথে সাথে লুসেন্ট জিকে পড়ুন, ব্যাস এনাফ। জিকের জন্য আর কিছু লাগবে না, এরপর স্ট্যাটিক জিকের জন্য আর কিছু লাগবে না। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স, আমার রেগুলার যে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস ওটা দেখুন, তার একটাই কারণ, আমার রেগুলার যে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস, ওখানে আমি ধরুন পাঞ্জাব ধরুন কোনো কিছু একটা ডেভেলপমেন্ট করলো বা কোনো একটা স্কিম লঞ্চ করলো, আমি এই পাঞ্জাব সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য দিয়ে দিই। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম কি, পাঞ্জাবের গভর্নরের নাম কি, পাঞ্জাবের ক্যাপিটাল কি, পাঞ্জাবের কী কী ন্যাশনাল পার্ক আছে, এগুলো কিন্তু আমি প্রত্যেকটা বলে দিই। পাঞ্জাবে কী কী ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, এই টাইপের পয়েন্টগুলো কিন্তু সব বলে দিই। তাহলে আপনি যদি আমার কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইজ করেন, আপনার কিন্তু সাথে সাথে কিন্তু স্ট্যাটিক জিকেও কিন্তু উঠে আসবে। তো আমি ধরুন লেবানন সম্পর্কে বলছি, তো লেবাননের ক্যাপিটাল কি, লেবাননের পিএম কে, লেবাননের প্রেসিডেন্ট থাকলে প্রেসিডেন্টের নাম কি, এইগুলো কিন্তু প্রত্যেকটা বলে দিচ্ছি। লেবানন কোন অর্গানাইজেশনের সাথে যুক্ত, এগুলো কিন্তু বলে দিচ্ছি। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমি বলবো কোনো রকম নোট করার দরকার নেই, আপনারা আমার রেগুলার ডেইলি যদি ভিডিও দেখেন, তার সাথে সাথে কিন্তু মান্থলি যে কোনো একটা ম্যাগাজিন, অ্যাচিভার্স বা প্রতিযোগিতা দর্পণ এনাফ, অ্যাচিভার্স নিলে এনাফ, প্রতিযোগিতা দর্পণ নিলেও এনাফ। আপনি ডব্লিউবিসিএসের জন্য যোজনা দরকার নেই, আপনি অ্যাচিভার্স নিন বা প্রতিযোগিতা দর্পণ নিন, এই দুটো নিলে কিন্তু এনাফ। তো এইভাবে কিন্তু আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি ম্যাগাজিনের সাহায্যে এবং আমার রেগুলার ভিডিওর সাহায্যে কিন্তু কমপ্লিট করতে পারেন। তো আপনারা কোন কোন ক্ষেত্রে আমার ভিডিও দেখতে পারেন আমি একটু বলে দিই, আমি নিজেই বলে দিচ্ছি। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখুন, খুব লাভ হবে। ডেলি আপনারা যে জিএস অ্যানালিসিস করি ওই ভিডিওটা দেখুন, ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনার ডেপথে যাবেন, আপনারা যে কোনো নলেজের ডেপথে যেতে পারবেন। আমি কিন্তু সকাল 9টায় যেটা আলোচনা করি ওটা কিন্তু ডেপথে, আর আপনারা যারা বেসিক শুরু করেছেন তারা কিন্তু ওই সন্ধ্যে 7টার ভিডিওটা দেখতে একেবারে ভুলবেন না, ওটা কিন্তু বেসিক থেকে বেসিক লুসেন্ট জিকে। আপনারা যদি লুসেন্ট জিকে পড়ে শুধুমাত্র ডব্লিউবিসিএস প্রিলিমিনারি দিতে চান, সমস্ত কমন পেয়ে যাবেন, আপনারা ক্লিয়ার করে দিতে পারবেন। তো সেই জন্য আমি লুসেন্ট জিকে থেকে কিন্তু কভার করছি সন্ধ্যে 7টায়। তো এই ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলবেন না আমার চ্যানেলে, মাত্র আমি 3টে ভিডিও ছাড়ি, হয়তো 3টে ভিডিও 30 থেকে 35 মিনিট, এক গাদা ভিডিও দেখার দরকার নেই, 3টে ভিডিও আপনি 40 মিনিট ধরে দেখুন রেগুলার, দেখলে আর কোনো রকম প্রবলেম থাকবে না, মানে বোঝার ক্ষেত্রে, আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে, বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে। তারপর আপনি এইসব বইগুলো পড়ুন, কোনো প্রবলেম নেই। পার ডে 30 মিনিট দিতে তো খুবই কষ্ট হবে না, 30 মিনিট কত কাজ আপনারা করেন, কত টাইম ওয়েস্ট করেন। তো এইভাবে যদি আপনারা এগিয়ে যেতে পারেন তাহলে আমার মতে কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়। তারপর আপনারা যত কমেন্ট করেন আমি তো অ্যান্সার দিয়ে দিই, সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই দিয়ে দিই, যতটা সম্ভব আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। তারপর আপনারা যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আনেন সেগুলো তো আমি রবিবার করে অ্যানালিসিস করার চেষ্টা করি যে এই কোশ্চেনের কী কী অ্যান্সার হতে পারে। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও, এইভাবে আপনারা এগিয়ে যেতে পারেন। আর কোনো রকম প্রবলেম হলে আপনারা আমাকে মেল করতে পারেন, আপনারা কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করবো রিপ্লাই করার। তো
এই ছিল আজকের ছোটো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এবং আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।